এটা হচ্ছে ইয়া না, বিষয় হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেশন আছে না, যেটা সায়েন্টিফিক নাম্বার, সায়েন্সে যারা আছেন তারা সমস্যা হওয়ার কথা না। যেমন 1e+5, আপনি বললেন তো এখানে কত আছে? কত আছে এটা বলেন। 2 দিলাম, যেটা আউটপুট এটা বলবেন। কত আউটপুট, কত এখানে? 100, তাই না? 100 নরমালি 100 না লিখে আমি কি করলাম দেখছেন, এভাবে লিখতে পারবো, এটা সায়েন্টিফিক হয়। 1.2 দিয়ে 2 দিয়ে তখন কি হবে? 1.2 দিয়ে 120 1.2 ই দেব। এখন 120 দশমিকে যাবে তো, দেখছেন সবাই বুঝে ফেলছে। 120 মানে দশমিকের পরে দুটো সংখ্যা হবে। এখানে যেটা আছে, যদি এখানে আমি 2 লাগাই দিই তাহলে মনে হয় 100 কত, ক্লিয়ার? যদি এখানে এখন আরেকটা দিতাম স্যার এখানে বড় হাতের ইয়া ছোট তাহলে আবার হওয়ার কথা না, না? 122.3 হ্যাঁ বড় হাতের ইটা কি সেম কেস? এই বড় হাতের ই হ্যাঁ হ্যাঁ, ওটা বিষয় না, এটা নিয়ে কনফিউজ আর কিছু নেই। ই দিয়ে বোঝায় যে ইয়া সংখ্যা, সায়েন্টিফিক নাম্বার। এখানে 3টে দেওয়ার পরে 4-5টা দিলাম, এখন কত হবে? এখন হবে 122.2 পরের সংখ্যাগুলো, তাই না? পরের সংখ্যাগুলো দশমিকে চলে যাবে। এখন কতটা আমি দশমিকে রাখতে নিতে পারে সেটা নির্ভর করবে। সবগুলাই লিখতে হবে। ই দেনাই স্যার সেজন্য এইটা যোগ হয়ে গেছে। এবার ঠিক আছে, ক্লিয়ার? এখন আপনাদের সায়েন্টিফিক ক্যালকুলেশন তো এবার ক্লিয়ার ধারণা যে আসলে এখানে কি হয়েছিল। এখানে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস দিছে, মাইনাস দিলে বোঝায় পাওয়ারটা মাইনাসের হবে। এখানে মূলত কি হয়েছে, যদি অন রাখি, -2 দিলে 100 এখন কি হয়েছে, এখন 10 রে 10 পাওয়ার কত, এখন আছে 10 এর পাওয়ার হলো 10 পাওয়ার 2 হয়, 2 না? আর যদি এখানে 3 দিতাম, 10 এর পাওয়ার 3 10 কিউব, জাস্ট ওইটাই। আর যদি মাইনাস দিই তাহলে এখানে হবে tan ইনভার্স পাওয়ারের আগে পাওয়ারটা মাইনাস পাওয়ার হবে। 10 ইনভার্স 3 আচ্ছা মাইনাস পাওয়ার ইনভার্স 3 আর সংখ্যা কি tan ইনভার্স এটাও দেখায় কি, এটা tan এই ইনভার্স মানে বিপরীত। ওটা প্লাস ইয়া বোঝায় পাওয়ারটা, আর একটা মাইনাস আর পাওয়ারটা কত হয় ওই যে যেই সংখ্যায় থাকুক ওইটা 10 দিয়ে বোঝাচ্ছে। আচ্ছা, এটা যদি আমি ইয়ে দিয়ে করি, e to the power -3 2 দিয়ে করি, সেই ক্ষেত্রে কি করে, 2 এর পরে দেওয়া আসবে একই সেম। কত 2000 হয়েছে না? এখন মাইনাস দিয়ে যদি করতাম তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 002 তাহলে মানে এই নতুন মনে হচ্ছে যে কিছু নতুন জানতেছেন, সব জানা জিনিসই না। একটা ক্লিয়ার হওয়ার জন্য স্যার একটু ফেসবুকে লিংক পাঠাচ্ছি, এই লিংকটা একটু দেখলে ক্লিয়ার। ASP.NET এর টাইপের ভিতরে ইন্টিজারের ভিতরে 2 নাম্বার এবং 3 নাম্বার এক্সাম স্যার একটু ওই লিংকটাতে গেলে একটু লিংক পাঠাচ্ছি। এটা করতে পারে তারা, এটা হলো নাম্বার এবং 3 নাম্বার এখানে সমস্যাটা কোথায়, 2 নাম্বার এক্সাম এখানে হ্যাঁ, এটা যে 32 বিট সিস্টেম 64 বিট সিস্টেম এটা মেশিনের উপর নির্ভর করতেছে, কিন্তু এই যে 64 বিটের লাস্টের যে 7টাকে যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে সেখানে ইন্টিজার ওভারফ্লো অন 32 বিট। 64 এ যদি আসি, আমাদের মেশিনটা এখন ম্যাক্সিমাম 64 বিট, আমরা 32 বিটের ক্যালকুলেশনটা পাচ্ছি না। তো 64 বিটে
একটু নিচে দেখবেন দেখতে পারি। এই যে এখানে যে ফ্লোটিং এ চলে আসছে না 19, এটা তো ক্লিয়ার হয়ে গেছে। ঠিকঠাকই তো আমরা ক্লিয়ার হয়ে আছি। মানে এটা বুঝতেছিলেন না তাই? Our question ছিল week নিয়ে, যদি বলো। রাহুল বলছে যে 30 বিট নিয়ে স্যার 32 বিট এটা machine মানে ওভারফ্লোর ব্যাপারটা একটু আবার বিটের ব্যাপারটা একটু- এটা কমপ্লিটলি পড়ছেন? পড়ি, আমরা পড়ি, তারপরে আমিও বলবো না। ইন্টিজার নাম্বার কি জিনিস এটা বলা হয়েছে। ইন্টিজার ক্যান বি স্পেসিফাইড ইন ডেসিমাল, 10 ভিত্তিক, হেক্সাডেসিমাল, অক্টাল হয়, বাইনারি হয়। নোটেশন অপশনালি প্রিসিডেড বাই প্লাস মাইনাস সাইন দেওয়া হয়। বাইনারি ইন্টিজার লিটারাল আর অ্যাভেলেবল সিন্স 5.4 থেকে বাইনারি ইন্টিজার হয় না। টু ইউজ অক্টাল নোটেশন প্রিসিডস দ্য নাম্বার উইথ 0, মানে অক্টাল নাম্বার শুরু করলে 0 দিয়ে স্টার্ট করতে হয়। টু ইউজ হেক্সাডেসিমাল নোটেশন প্রিসিডস উইথ নাম্বার 0x, না x দিয়ে মনে হয় এই হেক্স বুঝাচ্ছে। টু ইউজ বাইনারি নোটেশন প্রিসিডস দ্য নাম্বার উইথ 0b, মানে প্রত্যেকটার আগে 0 হচ্ছে আর কি। আচ্ছা, তারপরে কি হলো? ডেসিমাল নাম্বার হইলো, নেগেটিভ নাম্বার হইলো, তারপরে এটা কি অক্টাল নাম্বার হইলো, হেক্সাডেসিমাল হইলো, বাইনারি নাম্বার হইলো। এতটুকু তো ক্লিয়ার। ফর্মালি দ্য স্ট্রাকচার ইন্টিজার লিটারালস ইজ ডেসিমাল হইলো কত? 1 থেকে 9 অথবা 0 থেকে 9। প্রথমে 1 থেকে 9 হতে হবে, 0টা পরে ইউজ করা যাবে, 0 প্রথমে ইউজ করা 0 যাবে। টু 8 এটা ডেসিমাল হিসাব করা আমি ইয়াতে করা রেগুলার শুরুতে আর কি শুরুতে 0 নাই। হবে, তারপর আচ্ছা, এইগুলো বিষয় না। দ্য সাইজ অফ ইন্টিজার ইজ প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। ইন্টিজারের সাইজটা হবে প্ল্যাটফর্ম, আপনি যে মেশিন ইউজ করতেছেন ওই মেশিন ওর উপরে নির্ভর করবে। যেমন ওই যে নরমাল মোবাইল দিয়ে ক্যালকুলেশন করার পরে কত 12টার, হ্যাঁ একটু আরেকটু মোবাইলে তখন আরো বেশি দেয়া যাচ্ছে, এরকম আর কি। Although a maximum value of about 2 billions is the usual value, 32 bits signed, 64 bits platform usually have maximum value about 9e18। দেখছেন না, ওই 19-এ গিয়ে কিন্তু ঝামেলা হয়েছিল আমাদের, মনে আছে? ঠিক আছে, তার মানে কি, মানে ওয়ানের পরে 18 ডিজিট হ্যাঁ 18টা ডিজিট দিতে পারবো। এটা কোথায়? 64 বিট মেশিন। আমরা যেটা দেখছি স্যান্ডবক্স হইছে 64 বিটের, এই কারণে। except on Windows prior to PSP7 where it is always এই যে 32 বিট। PSP7 এর আগে এটা ছিল 32 বিটের। PSP does not support unsigned integer. Integer size can be determined using constant PSP INI size maximum value using constant PSP INI max since 5.50 minimum value using the constant PSP INI min. Prior SP7, if an invalid digit was given an octal, the rest of number was ignored. Invalid number দেওয়া হইলে অক্টাল তো 8 আর 9 9 পার্স এরর দিবে নাকি? ঠিক আছে। ওভারফ্লোটা কি? if PSP encounters a number beyond the bounds of integer type, it will interpret it as a float integer. Also an operation which results in a number beyond the bounds of integer type will return float integer. কত পর্যন্ত নিবে? লার্জ নাম্বার কতগুলো নিছে? 3 4 5 6 7 8 9 10। এটা হলো যে ওই বিট অনুযায়ী 32 বিটে কতগুলা ইয়া হয়? 32 বিটের সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মানটা হ্যাঁ ওটাই
এটা আলাদা একটা ক্যালকুলেশন আছে। আলাদা কি 2 to the power 32 না 32 31 যেমন এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 এখানে কত মান একটা বাইটের সর্বোচ্চ মান এখানে ওই 32 এ কত বাইট হয় 32000 4 8 32 তাই না আচ্ছা তাহলে ওইটার যদি এক্সিড করে তখন আর কাজ করবে না এটাই না 32 বিট অনুযায়ী যে সংখ্যাগুলো পাবে স্যার ওই যে 64 বিট এটাতে গেলে একটু দেখছিলাম 60 ওইটা তো 19টার পরে এটা ফ্লোটিং পয়েন্ট হচ্ছে ওই মানে 18টার পরে 18টার পরে 18টার সংখ্যার নাম ইয়া দিলেই হলো আর কি আচ্ছা মানে কনসেপ্টটা বুঝলেই হলো কত সংখ্যা বা ওইটা বিষয় না ওটা আপনারা বের করতে পারবেন এরপর আবার ওই যে 18 এর পরে ওই 64 বিটে আর এখানে তো সংখ্যা ঠিক আছে কিন্তু এখানে 7 দিলে বাড়ানোর পরে ফ্লোটিং 7 এর পর 8 দিলে আবার কিন্তু এটা ফ্লোট হয়ে যাচ্ছে এটাই করেছে। কোনটা এখানে হ্যাঁ এখানে কোন 7 ওই যে উপরেরটাতে 7 আছে লাস্টে 7 আছে কিন্তু কিন্তু নিচেটাতে 8 হ্যাঁ তাহলে ওই মানটা বিয়োগ করেন তাহলে হয়ে যাবে আর কি অনেক সংখ্যা বড় সংখ্যা তো বিষয়টা হচ্ছে এটা হচ্ছে 64 বিট 64 বিটের তাহলে সর্বোচ্চ মান কত ওই হিসাবে ইয়েটা হচ্ছে আর কি তবে এইটা হ্যান্ডেল করার জন্য পিএসপি এর একটা ইয়ে আছে সিস্টেম আছে ওটার কি বলে জানেন বড় সংখ্যা ইন্টিজার গুলো কখনোই আপনারা নরমালি করবেন না এটা বিগ ডাটার সময় দরকার হয় আপনাদের এগুলো নিয়ে বলা হয়নি একদিন বলছিলাম না আরবিট্রারি নাম্বারে যায় জিএমপি এবিসি ম্যাথ ইউজ করবেন ক্লিয়ার বড় নাম্বারগুলা ইন্টিজার আপনার এই স্ট্রিং এ রাখা তারপরে বিসিআর দিয়ে করবেন প্রবলেম সলভ করলে এগুলা পাওয়ার কথা ছিল আপনাদের বড় নাম্বারগুলো নরমালি হয় না যোগ বিয়োগ করলে ভুল আসবে স্যার এখানে কিন্তু যোগ বিয়োগ হয়নি শুধু একটা ডিজিট ইনক্রিমেন্ট করছে এ করেই কিন্তু ফ্লোট হয়ে যাচ্ছে এখানে কিন্তু যোগ বিয়োগ হয়নি ওইটার কারণেই তো লিমিটেশনের কারণেই আমি বললাম যে নরমাল যোগ বিয়োগের কারণে পিএসপির যে আপনার অ্যাড আছে আপনি এরকম তো বড় সংখ্যা তো আসলে এটা এইভাবে প্র্যাকটিস ছাড়া আপনারা বুঝবেন না প্র্যাকটিক্যালি না করলে যেমন ইকো ঝামেলা হলো না এরকম নাম্বারের ক্ষেত্রে প্লাস করলেন প্লাস করে আবার এরকম করে কয়েকশো আসবে এইভাবে যদি দেন সেই ক্ষেত্রে ইরোর ইয়া হবে এক্সাক্ট সংখ্যাটা আসবে না ই দিয়ে তো আসেই তারপরে এক্সাক্টটা আসবে না এটা এই ইয়ের কারণে আসছে আমাদের মেশিনে দিলে আসবে না 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 এটা তো আকারে চলে আসছে দশমিক বড় সংখ্যা তো এইটা ভিন্নভাবে করতে হবে বিট 64 এবং বিসি অ্যাড দিয়ে যদি করেন তারপরে এরকম করে তাহলে এক্স্যাক্টলি আসতে পারে তো অন্য জিনিস এগুলো দেখান লাগবে এইসব আসে এবিসিডি প্লাস কি আসবে ফাংশনগুলো জানি এগুলো কোশ্চেন করে না দেখেন একবার এক্সাক্ট আসছে না হইলো আচ্ছা আমাদের এবার পড়ার মধ্যে চলে আস সিলেবাস আছে না সিলেবাসের বাইরে আউটপুট করছে বাইরে তাহলে যে পিএসসি বা এক্স বলতাম সিলেবাস এটাও বলছি জেন্ডার সিলেবাসের বাইরে চেঞ্জের সিলেবাসের বাইরে আপনাদের গত ক্লাসে মিসিং গেছে কি অথেন্টিকেশনের ব্যাপারটা নাকি কোনটা স্ট্যাটাস কোড এটা দেখানো হয়নি অথেন্টিকেশন দেখানো হয়েছে স্ট্যাটাস কোড দেখানো নেই না 500 400 দেখছি তো এগুলো পুরো আলাদা তো বেশ 404 আচ্ছা হ্যাঁ আমি অন দিয়ে যে এরর গুলো আসবে হেডারের মধ্যে হেডার ফাংশনের মধ্যে থাকে না এরর অন দিয়ে থাকলে এটা ইনফরমেশন আর টু দিয়ে যেগুলো আছে এগুলো কি
সাকসেস, 3 তে কি Redirection. রিডাইরেকশন করে আর 4 দিয়ে ক্লায়েন্ট এরর, 5 এ এরর দেন অনেক সময় ক্লায়েন্ট সার্ভার দেখলাম না গত ক্লাসে সার্ভার না কিসে দেয়া যায়? দেখছিলাম 404 এররের তো মানে আপনাদের মুখস্থ না একটা, এই 404 এরর মানে কি? জানি না ক্লায়েন্ট ক্লায়েন্ট এরর মানে কন্টেন্ট পাওয়া যায় না, এই ক্লায়েন্ট কন্টেন্ট পায় নাই, তাই না? HTTP 404 not found, 40 pronunciation কি 404 আচ্ছা যাই হোক, কোন কন্টেন্ট যদি না পায় ধরেন এখানে দেই, তো উইকিপিডিয়া পাওয়ার কথা না, ওরা কি দিছে, ওরা অন্য কিছু একটা দিছে, সার্চ পেজে নিয়ে গেছে নাকি? যাই হোক, ওদের 404 পেজের এই স্টাইলটা হয়েছে এরকম, ঠিক আছে? 404 হইছে ক্লায়েন্ট এরর যেগুলো আছে তার মধ্যে একটা, 5 দিয়ে যখন এরর আসে ওটা কি সার্ভার সাইডে কোনো সমস্যা থাকলে 5 এর মাধ্যমে এরর গুলো আসে। এরপরে আনঅফিশিয়াল কিছু এরর আছে ওইগুলা এখানে বিস্তারিত দেখতে পারবেন আসলে কোন কোড দিয়ে কোন এররটা দেখাচ্ছে, ঠিক আছে? ইনফরমেশন এরর অন দিয়ে যেগুলো থাকে 100 মানে কি কন্টিনিউ করতে পারবেন আপনি। এগুলো আছে অনেক সময় ডাটাবেজে কোনো ডাটা ইনসার্ট আপডেট করার সময় এই জাতীয় হেডারটা দরকার হয় আর কি। সুইচিং প্রোটোকল প্রসেসিং 102 আর 2 দিয়ে যেগুলো এগুলো কি সাকসেস, ডাটাবেজে আপনি ডাটা পাঠাইছেন, ডাটা ক্রিয়েট হয়ে গেছে, তাহলে হেডারটা কি আসবে 200 আসবে, মানে ওকে প্রথমে ডাটাবেজের সাথে কানেকশন ঠিক আছে 200, যখন ডাটাবেজে কোনো ডাটা ক্রিয়েট হয়েছে 201 ক্রিয়েটেড, ঠিক আছে? অ্যাকসেপ্ট হয়েছে, ডাটাবেজে অ্যাকসেপ্ট করছে, এটার জন্য কি 202। এরপরে আপনি অথরাইজড না যখন, তখন কি আসবে নন অথরিটেটিভ ইনফরমেশন। আচ্ছা, এরপরে নো কন্টেন্ট, পাঠাইছেন কিন্তু কোনো কন্টেন্ট যায় নাই ডাটাবেজে ওই সময়। এরপর রিজেক্ট কন্টেন্ট, পার্শিয়াল কন্টেন্ট, মাল্টি স্ট্যাটাস, মানে কন্টেন্ট 10টা ফিল্ডের মধ্যে 3টাই গেছে আর 7টায় কোনো কন্টেন্ট নাই, এরকম হয় না? তারপর 300 দিয়ে কি করে রিডাইরেকশন তো বোঝেন তাই না, দেখেছিলাম না দিন। এগুলা বাদ দেই। হেডার লোকেশন না, তারপর কি HTTP, ফেসবুকে নিব, এই পেজে আসলে কি করবে ফেসবুকে রিডার করে দিবে। লোকাল হোস্ট, আরে এত ফাস্টার বোঝে কেন? তারপরে কি জেন্ট পিএইচপি, জেম্পের ব্যাপারটা ভালোই আপনাদের মাথায় আছে না? স্যার রিডাইরেক্টর আরো দুটা কাজ আছে, ওগুলো একটু এভাবে প্র্যাকটিক্যালি দেখালে একটু আমাদের জন্য হচ্ছে একটু সুবিধা হয়। ডাউনলোড বাহ।
এখন আর অ্যাপাচি হয়েছে না? আছে কি লোকাল হোস্ট জেন পিএসপি গুগল চলে গেছে, তাহলে রিডাইরেকশনটা দেখলাম তাই না হেডারের। আচ্ছা 302 দে ফাউন্ড, তারপরে এটা দিয়া ক্লায়েন্ট এররস হলো 4 দিয়ে যেগুলো থাকে এগুলো ক্লায়েন্ট এরর। ক্লায়েন্ট কোনো একটা রিকোয়েস্ট পাঠাইছে, রিকোয়েস্টটা সে দিতে পারে না, তখন ব্যাড রিকোয়েস্ট দেখাবে আনঅথরাইজড 401। পেমেন্ট রিকোয়ার্ড যেগুলো আছে ওখানে 402 দিয়ে এই এররটা দেয়া হয়। 403 ফরবিডেন, নট ফাউন্ড সবচেয়ে বিখ্যাত তাই না? তারপরে কি রেগুলার অত সামনে কিনা পজিশন করে চেক করতে স্যার এক থেকে 1000 পর্যন্ত সবগুলাই আছে। তারপরে হচ্ছে 5 দেখি সার্ভার এরর 500 কি ইন্টারনাল সার্ভার এরর, 501 নট ইমপ্লিমেন্টেড, 502 ব্যাড গেটওয়ে, 503 সার্ভিস আনঅ্যাভেলেবল, 504 গেটওয়ে টাইম আউট। এটা স্যার কমন। এটাও কমন না? লুপ চলতেছে হচ্ছে না, টাইম যতটুকু দেয়া আছে তার চেয়ে বেশি হয়ে গেছে, তখন টাইম আউট এররটা দেয়। এইচটিটিপি ভার্সন নট সাপোর্টেড। এই তো আর কি আছে, ইঞ্জিন এক্স এর কিছু এরর আছে। স্যার এতগুলো কি বলবো ভাই, 1 থেকে 600 পর্যন্ত সবগুলো কি আপনারা পপুলার যেগুলো এগুলো লিখবে, একটু দেখে যাবেন, ঠিক আছে? পপুলার এইচটিটিপি স্ট্যাটাস কোড এরর না তো সবসময়। এই কটা দেখেন, এগুলা যেগুলো মেইন আছে এগুলো দিয়ে রাখছে, ঠিক আছে? একবার দেখলেই হবে। আর কি বলতেছেন যে এইচটিটিপি হেডার দিয়ে কি করে তাই না? হেডার দিয়ে কিছু অথেন্টিকেশনের কাজ করে। এটা তো কাজ এটা কি মূলত করে স্যার, কালকে লগইন করাইলাম না? ওটা তো করছে, মানে এমনি কি ইউজ করে নরমালি ভাই? ওইটা ইউজ নরমালি করাটা হচ্ছে ফ্রেমওয়ার্ক তারা নিজস্বভাবে করে, তো এই দিকে আসে না ওরকম। জেনে রাখলেন নিজস্ব বিশেষ করে কি টিপি লিংক আছে না, ওরা এইভাবে করায়। login.com না .net, এটা তাদের কি টিপি লিংক কিনা আমি জানি না, বলে আসবে। না টিপি লিংক না মনে হয়, অন্যদিকে নিয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা অনেক সময় মানে আপনারা যখন করবেন ক্লায়েন্টকে কোনো সফটওয়্যার দিয়ে দিবেন, তখন ওই ইয়াতেই যাতে ইয়াটা হয়ে যায়, এটার জন্য করতে পারেন, ক্লায়েন্টের মেশিনেই যাতে কাজগুলো হয়। আচ্ছা হেডার স্ট্রিং এর মধ্যে হেডারের এই নট ফাউন্ড এররটা দিয়ে দেয়া যায়। তারপরে কি আছে, লোকেশনটা আপনারা দেখছেন, আর হচ্ছে অথেন্টিকেট নেগোশিয়েট, ঠিক আছে? এটা হচ্ছে দুইটা দিতে পারি আমি, একটু কনফিউজ স্যার। দুই হেডারের কাজ কি একসাথেই করতে পারবে? এটা ফলস দেওয়ার কারণে এটা কাজ করে। কোনটা এটা নেগোশিয়েট ফলস। দেখেন, the original replace parameter indicates whether the header should replace previous similar header. Second argument, you can force multiple header for same page.
মাল্টিপল ভাবে ইয়া করবে, একসাথে অনেকগুলা দিতে পারবেন, ওই জন্য এটা দেয়া আছে। বেসিকটা কনসেপ্টটা বুঝলেই হলো, এটা অত ইয়া না। আর কন্টেন্ট টাইপ অনেক ভাবে হয়, ওইটা আপনারা একটু দেখবেন, ঠিক আছে? এটা দিয়া রিড ফাইল অরিজিনাল নামে তো ইয়া নাই, দেখি কি আসে। দেখছেন কিছু আসেনি, ডাউনলোড হয়েছে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়েছে, যেটা যেখানে পাঠ ওখানে গিয়ে আমরা মনে করেন আমরা ডেস্কটপে কোনো একটা ফাইল কপি করে নিয়ে ওখানে রাখবো, দেন উপরে যে লিংক আছে ফেল টু লোড, এটা কিছুই নাই। এটার জন্য আলাদা দেখবেন অনেক কিছু আছে নেটে রিসোর্স, আর এই পিডিএফ বানানোর জন্য আলাদা ইআই আছে, কি যেন বলে আপনার লারাবেল বা এইগুলো প্র্যাকটিক্যালি এইভাবে করতে হবে না, ধারণা থাকবে, ধারণা দিয়ে কাজ করবেন, যে আসলে যখন দরকার হবে তখন এরকম করতে পারবেন। প্রোডাকশন ভার্সনে হিউজ পরিমাণ ইয়া বানানো আছে, আপনারা ওইগুলো ইউজ করবেন। লাইব্রেরি আছে প্রচুর পরিমাণে। স্যার উপরে হেডারটা কি, এটা দিয়ে কি রুটে মানে ইউআরএল ডিক্লেয়ার করব নাকি আবার এখানে নিচের হেডারটা কি এখানে কন্টেন্ট ট্যাগ আবার কি ধরনের ফাইলটা, ফাইলের ইয়া টাইপ, এটা ফাইল টাইপ মানে এই যে কন্টেন্ট কি ধরনের ফাইলটা ডাউনলোড করব এটা, হ্যাঁ না এটা সেভ আপনার ফাইলটা কি পিডিএফ ফাইল নাকি এইচটিএমএল ফাইল জেপিজি এই জাতীয় ইমেজ টিমেজ এইগুলা। এরপর কন্টেন্ট ডিসপোজিশন অ্যাটাচমেন্ট হবে, ফাইল নেম হবে ডাউনলোড পিএসপি, আর অরিজিনাল ফাইল হবে এরকম, দা পিডিএফ সোর্স ইজ অরিজিনাল পিডিএফ, ঠিক আছে? মানে এইগুলা থেকে সোর্সের লিংকটা দিতে নাকি ওটা দিয়ে দিতে পারেন, এটা না দিলেও না কাজ করে। স্যার রুট ফোল্ডারে থাকলে ফাইলের নাম দিলে কাজ করে। না এটা তো আর শেখানোর দরকার নাই, এতটুকু না জানলে তাহলে কেমনে হবে, ওটা যদি হ্যাঁ দেখেন ওইটা ছাড়াও ডাউনলোড হয়েছে, ওটা মূলত রিড ফাইল, ফাইল থেকে ইয়া করে নিয়ে আসবে। ফাইলের যে ডাউনলোড হলে ডাউনলোড কি নামে হবে ওইটা এখানে, এটা ডাইনামিক্যালি আপনি সেট করে দিতে পারেন, ওটা প্রোগ্রামিং এর কাজ, ঠিক আছে? আচ্ছা তারপরে কি হলো ক্যাশিং, ইয়াটা ক্যাশ আপনি চাচ্ছেন যাতে ক্লায়েন্টের ওখানে ক্যাশ না থাকে, ওই সময় এই কাজগুলো করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ক্যাশ কত ভাবে কন্ট্রোল করা যায়, নো ক্যাশ দিয়ে এইভাবে ক্যাশ কন্ট্রোল, তারপরে এক্সপায়ার দিয়ে দিবেন, ঠিক আছে? সেশন আর ইয়া থাকবে না, আর প্রিভিয়াস কোনো ডেট দিয়ে দিবেন। সেশনের কাজ করতে আমরা কুকি কাজ করব, আর কি আছে? তাহলে ওই ফিচারটা মোটামুটি হইলো, তাই না? এখন কি ইয়া আপনাদের প্র্যাকটিক্যালি যে ইয়ারা কাজ করার কথা মনে করছেন, এটা ক্রুড বানাইছেন জি স্যার। কয়জনে? আপনি একাই? সম্পূর্ণ করে নেই করছি না সম্পূর্ণটা করেন ফুললি ওপি কনসেপ্টে করব, হ্যাঁ ফুললি এটা শুধু ডিলিট বাকি আছে স্যার, সব করছি এডিট করছেন এটা ফাইল বানায় নিয়ে আসবেন, আর বাকি আছেন কে? মানে এটা প্র্যাকটিক্যালি করবেন, ইন্টারনেটে হিউজ পরিমাণ রিসোর্স আছে, আমি দরকার হলে রিসোর্স দেখায়ও দিতে পারি যেটা ঠিক না, তারপর ওটা না বুঝলে আমি প্রত্যেকটা লাইন দিয়ে বুঝাই দিব, দেখাই দিব। মানে এটা যদি আপনাদের বেসিকটা না বোঝেন, ওই যে ফ্রেমওয়ার্ক গুলো কিভাবে কাজ করে এটা দরকার হবে না প্র্যাকটিক্যাল লাইফে, কিন্তু কোডটা যদি বোঝেন তাহলে ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করে এটা বুঝবেন আপনারা। প্র্যাকটিক্যালি লাইফে এটা দরকার নাই, কিন্তু আপনাদের বোঝার জন্য যখন এরকম কোন প্রজেক্ট আসবে র দিয়ে খুব ছোট কোনো কাজ, তখন এটা ডাউনলোড করে বা নিজের একবার করা আছে ওটা দিয়ে করে দিতে পারবেন, কনসেপ্টটা ক্লিয়ার থাকবে যে ব্যাকএন্ডে কিভাবে কাজ করে। সবাই করেন, নেক্সট ক্লাস আমাকে দেন। তার মানে যে ফ্রেমওয়ার্কের ভিতরে তারা একটা সিস্টেম করে দিচ্ছে, আমার এটা লাগতেছে না। যখন একবার করে সবাই ট্রাই করবেন, অন্তত চেষ্টা করবেন, আমি বলতেছি না যে আপনাদের পারবেন সবাই বা হবে, এটা না, যখন একবার চেষ্টা করবেন ফাইনালি, তখন আমি একবার দেখাই দিলেই আপনারা বুঝবেন
যেখানে এখানে আপনারা বুঝতেন না, ঠিক আছে না? যখন আমি এখন বললে বিশেষ করে পড়াটা যখন এটা একটা রিসার্চের যখন ক্লাসের সর্বোচ্চ ধরে রাখার পাওয়ার কোন ওভার ট্যালেন্ট হইলো 20% এর বেশি ক্লাস ধরে রাখতে পারে না মানুষ, যত ট্যালেন্ট হোক। বাট যদি আপনি আগে থেকে ওটা দেখে আসেন টপিকসটা, তখন অন্তত 60% ধরে রাখতে পারবেন, আর পড়তেই হবে না টপিকসটা। যখন আমি নেক্সট ক্লাসে যদি ওটা দেখাই দিই, আপনার প্রজেক্ট করার পরে দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাগুলোতে আপনাদের ঘাটতি ছিল। আর এইটাই দরকার, পিএইচপির কাজই হয়েছে ডাইনামিক করা ওয়েবসাইটকে। আপনি একই ফাইলটাকে বারবার না বানায়া, মানে কপি পেস্ট করে এইচটিএমএল না লিখে ওটারে ডাটাবেস থেকে ডাটা তুলে এনে শো করবেন, তাই না? তো সেই কাজটা যদি আপনারা করেন আর কি যেন বলে, ওই ডাটাবেজে ডাটা নিতে না পারেন, ওখান থেকে তুলে আনতে না পারেন, এডিট করতে না পারেন, তাহলে ঝামেলা হয়ে যাবে। এইচটিএমএল এর মধ্যেই সবকিছু থাকে, তাই না? যখন ডাটাবেজে তুলে নিয়ে আসেন, তখন কি এইচটিএমএল এর মধ্যেই শো করে না ডাটা? কিন্তু ওই এইচটিএমএল এর ফাইলগুলো এডিট ক্লায়েন্টকে করতে দেয়া যায়? যে আপনারা এখানে হবে কি জানো, H2 হবে, এর বড়টা হবে, এরপরে এখানে পি ট্যাগ হবে, এখানে এই ট্যাগ হবে, ওই ট্যাগ হবে, ভিতরের এই প্রত্যেকটা ফাইল, এই ফাইল যখন আপনার সিঙ্গেল কোনো ফাইল দরকার হবে, তখন এই সিঙ্গেল ফাইলটা কপি করে বানায় ওই ভিতরের লেখাগুলো চেঞ্জ করবেন, ছবিগুলা সার্ভারে এরকম করে দিবেন, দিয়ে ওই ছবির লিংকটা এখানে দিয়ে দিবেন, এরকম না বিষয়টা? ওই কাজটাই তো, সেম কাজ না? এটা আপনি ডাইনামিক্যালি করতেছেন পিএইচপি দিয়া। ফাইল আপলোড করতে তাকে এমন একটা সিস্টেম দেয়া যেগুলো সে ভিতরে কি হচ্ছে কিছু বুঝবে না। এই টোটালি কাজটা হইছে ডাটাবেজের সাথে, ডাটাবেজ কানেক্ট করে ডাটাবেজে রাখবেন, ওখান থেকে ওই ফাইলটা করে দিলেন, তাহলে এটা করেন। আর আমি আর কি দেখানো যায় বললাম তো, আজকে নতুন কি আছে আমাদের, ডাটা ফরম্যাটস আছে, ফাংশন তো পারেন তাই না, আর বেসিক তো আর কি বলার আছে, আইও এদিকে নিচে তো কোনো কিছু বাকি নেই না, এরর হ্যান্ডলিং, স্ট্রিং, ডাটাবেস, অ্যারে, সিকিউরিটি, এদিকে ওপি হইছে হইছে, এখানে আইওটা বাকি আছে তাই না, আইও, সিকিউরিটি আর ডাটা ফরম্যাটস। এসপিএলটা ওই দিন কিছু দেখানো হয়েছে, এসপিএল এর ওরকম কিছু নাই, কয়েকটা জিনিসই তো। এইগুলা হিউজ, এসপিএল জাস্ট একবার দেখলেই হবে, এসপিএলটা দেখবেন কি কি আছে। এই যে এটা আপনাদের সিলেবাস, জাস্ট ক্লাস তো ওপি স্টাইলে করা আছে। অ্যাপেন্ড ইটারেটর, এরপরে ক্যাশিং ইটারেটর, মানে ক্যাশের মধ্যে যত যা আছে সব নিয়ে আসবে। ডিরেক্টরি ইটারেটর, এটা দিয়ে কি করে, আপনার ওই ডিরেক্টরির মধ্যে যত হ্যাঁ ওইগুলা সব দেখাবে। এখানে কতগুলা জিনিস আছে, এইগুলা বোঝার ব্যাপার আছে। যেমন কনস্ট্রাক্টের মধ্যে গেট টাইম, গেট বেজ নেম, গেট সি টাইম, এক্সটেনশন, গেট গ্রুপ, গেট ইনোড, গেট ওনার, ওনারটা হচ্ছে যে ফাইলের ইয়াটাকে, হ্যাঁ, গেট পারমস মানে এই যে পারমিশনটা ফাইলের, গেট সাইজ, ফাইলের সাইজ কত, গেট টাইপ, ফাইল কি ধরনের টাইপ, ইজ মানে কি এটা ডিরেক্টরি কিনা, ইজ ডট, আচ্ছা ডকুমেন্ট কিনা, এরকম না, ডক দিয়ে ডকুমেন্ট বোঝায়, ইজ ফাইল কিনা, এটা এক্সিকিউটেবল কিনা, ইজ লিংক, এটা লিংক কিনা, ইজ রিডাবল, এটা রিডাবল কিনা, তারপরে রাইটেবল কিনা, কোন আপনি ওটা করতে পারবেন, ভিতরে কোনো কন্টেন্ট যোগ করতে পারবেন কিনা, কি নেক্সট তো বুঝেন তাই না, হ্যাঁ এটা ইটারেটরের কাজ করে, নেক্সট। তারপরে রিওয়াইন্ডটা কি করে জানেন, হ্যাঁ ওই রিজেটের কাজ করে না, প্রথম থেকে শুরু হবে। এরপরে সিক হলো খুঁজে বের করা পজিশন, টুইস্টিং জানেন, ভ্যালিড জানেন, ইজ সেটের অনেকটা ভ্যালিড তাই না।
একবার দেখলেই পারবেন, এগুলা এই কঠিন না। তারপরে যখন যেটা না বুঝতেছেন ওটা দেখাবেন। অ্যাডমিনিস্ট্রেটর কাছে ইটারেটর এসপিএল টা যদি যাই, এটার এখনো ইয়া না, রিসোর্স ওইভাবে ক্রিয়েটও হয় নাই, ডকুমেন্টেশনও এখনো পূর্ণাঙ্গ না, এটা নতুন করে বানানো হচ্ছে। তো দেখেন এই যে কমেন্টও নাই কোনো, অনেকগুলো আপনার ইয়াও পাবেন না, কি যেন বলে, রিসোর্সও পাবেন না কিভাবে। এই যে দেখেন কোনো সংজ্ঞা টঙ্গাও নাই, প্র্যাকটিক্যাল কোনো কিছু দেখাও নাই। ইউজ দেয়া আছে আপনার, এটা যদি মানে 1 মাস লাগবে মিনিমাম, যদি এসপিএল বিস্তারিত জানতে চান মিনিমাম 1 মাস, প্রতিদিন ক্লাস লাগবে 2-3 ঘন্টা করে। জেনারেটর যতটুকু লাগবে অতটুকু দেখানো হয়েছে, জাস্ট বেসিক ধারণা থাকলে হবে, বুঝছেন। কিন্তু এটা যদি প্র্যাকটিক্যাল লাইফে আপনারা কাজে লাগাইতে চান, মানে এটার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আর এটা এখনো প্র্যাকটিক্যাল লাইফে ওরকম দরকারও হয় না, বানায় রাখছে যে যখন ইয়া হবে আস্তে আস্তে আর রিসোর্সকে ডেভেলপ করতেছে, ডেভেলপ করলে পরবর্তীতে আপনাদের কাজে লাগবে, এই জন্য আর কি, আর কিছুই না, সহজ করে দেয়া। মানে এটা কি টাইপের, ঠিক আছে। তাহলে আমরা ডাটা ফরম্যাটটা দেখি না, সিকিউরিটি দেখবো কোনটা। সিকিউরিটি শেষ করে দেই আজকে। আজকে শেষ করে দিবেন। কি ব্যাপার, রাসকুল তো আছে, পিএসপি মাই অ্যাডমিন, ঠিক আছে না? আমরা টেস্টে যাই। এসকিউএল ইনজেকশনের কথা শুনছেন না? ইউজার্সে গেলাম, আমাদের ইউজার্স আছে না বেশ কিছু, কোয়ারি গুলো তো বোঝেন, সিলেক্ট অল ইউজার্স, এটা দিলে কি নরমালি সব চলে আসে, তাই না? কিন্তু একজন ইউজার তুলবো, ওখানে যদি এরকম হয়, হোয়ার কি দেয়া যায়, সিলেক্ট ইউজার, একটা ইউজার নেম ইকুয়াল বা আইডি ইকুয়াল একটা দিলে আমাদের কি কি ফিল্ড আছে, নেম আছে তাই না? হ্যাঁ নেম আছে, আইডি কি আছে, নেম দিয়ে দিলে হোয়ার নেম ইকুয়াল, এরকম না? আসে কন্ডিশনটা তাহলে কিভাবে হচ্ছে, হোয়ারের পরে নেম দিতে হয় বা যে কোনো আইডি যে কোনো একটা ধরে দেওয়া যাবে, এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো দিয়ে কন্ডিশন দেওয়া যাবে। আইডি, হোয়ার আইডি
ইকুয়াল আইডি দিয়ে মূলত ওই বাইরে থেকে কল করা যায় না বা করে না। প্রাইমারি এখানে যদি হয় আর নেম দিয়ে দেখলেন একজন নেমের বেলায় তার এগেইনস্টে সব ডাটা এভাবে চলে আসলো। এখন আমি জানতেছি না নেমটা কি, আপনার ডাটাবেস তো আবার আমি জানবো না, তাই না? নেম ইকুয়াল আমি তো কলাম নেমও জানবো আপনার দাঁড়াবে, অনুমান করা যায়, অনুমান করে দিয়ে দিল। এখানে অ্যাডমিন নেম দেখা আছে। এটা হয় কি যেখানে আপনার আছে কি যেন বলে ফর্ম সাবমিশনের বাটন যেখানে দেখায় ওখানে একটা নেম নামে অপশন থাকে না, ওটা দেখা যায় পিএইচপির, ওটা তো ওইভাবে অনুমান করা যায়। কলাম নাম আমরা সবাই নরমালি ওইভাবেই রাখি, এখানে অনুমান করতে পারি অ্যাডমিন নেম। হ্যাঁ ওরকম অনুমান করে দিয়ে দিল ধরেন। ইউজার নেম এখন লিংকন নামে মনে হয় নাই, আছে একটাও নাই, টেস্ট নামে আছে। এই সময় কি আসবে না এটা হয় নেম ইকুয়াল এটা এখানে যদি আচ্ছা এটা কপি করে নেই, বারবার না দেখে আসে কোনো ডাটা আসে নাই, তাই না? আবার যাই, or name not equal কাজ করে না। এখন এখন হলো, এখন সবই আসছে। আপনার ডাটাবেজে যদি এরকম কেউ দিয়ে দেয়, জানে না সে কিছু, অনুমান করে দেখলো শুধু ফিল্ডের একটা নাম জানলে হইল। এরপর আরো কত বিকল্প হইতে দেয়া যায়, এরকম অসংখ্য। আপনার দেখবেন যে এসকিউএল ইনজেকশন বলে এটারে, হোয়ার নেম ইকুয়াল দিলাম কত লিংকন দিলাম, তারপরে অর দিয়া 1 ইকুয়াল 1 হবে না? 1 সমান 1 ট্রু না? ট্রু হলে তো যাবে, তাই না? সবগুলো দেখে না একটা দিই, এত কোনো এত লেখা ভুল হয়েছে। এসকিউএল এর মাইএসকিউএল এর যদি ডিফল্ট সিস্টেম আছে করার, ঠিক আছে, অন ইকুয়াল অন কন্ডিশন তো সত্য, তাই না? এটা মাইএসকিউএল এর মনে হয় প্রিভেন্ট করা আছে, কিন্তু কন্ডিশন এভাবে হয়, ঠিক আছে। নেম আচ্ছা ওটা দেখলেন, এরকম হিউজ অনেক ভাবে দেখা যায় মাইএসকিউএল এর বা এসকিউএল ইনজেকশনের অসংখ্য এরকম কোড আছে। এসকিউএল ইনজেকশন শুরুটা করি, বই থেকে শুরুটা করি। এটা হচ্ছে প্রথম কনফিগারেশন, তারপরে সেশন সিকিউরিটি। সেশন সিকিউরিটির হচ্ছে এরকম, আপনি এখানে লগইন করে গেলেন, আমি পেয়ে গেলাম, সেশনের মধ্যে আছে না ডাটাগুলা, আমি বসে সেটিংস শুরু করে সবকিছু ডিলিট করে দিয়ে দিলাম। সব টাকা পয়সা যখন লেনদেনের ব্যাপার, ব্যাংকের অ্যাকাউন্ট আপনার লগইন করা আছে, আমি আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়ে দিলাম, সম্ভব না সেশন থাকলে? এই ক্ষেত্রে তাকে আপনি প্রিভেন্ট করবেন কিভাবে? আমার আইডি যাতে আমি এই কাজগুলো করি, অন্য কেউ যাতে না করতে পারে, এই জন্য কি করবেন? এটাই করা। নরমালি আমরা এই ডাটাবেজে যখন ইউজার লগইন করাই, লগইন করানোর পরে তাকে সবকিছু করতে দেয় না, সে যদি অ্যাডমিন হয় সব। এই ক্ষেত্রে কয়েকটা প্রিভেনশনের সিস্টেম আছে। প্রথমে হচ্ছে আমরা তাকে চেক করি যে সেশনের মধ্যে সে আছে কিনা, মানে সেশন তো আর ইউজারের হাতে নাই। কিছুক্ষণ পর পরে বা কোনো অপারেশনের ক্ষেত্রে ওই আগের সেশন থেকে তুলে নিয়ে ডাটাগুলো আমরা ম্যাচ করাই, কিন্তু উচিত হলো যখনই কোনো ক্রিটিক্যাল অপারেশন হবে তখন তাকে দিয়ে আবার দ্বিতীয়বার লগইন করানো, পাসওয়ার্ড চাওয়া, তার ইউজার নেম চাওয়া,
অথবা তার মেইলটা করা, বিশেষ করে পাসওয়ার্ডটাই সিকিউর থাকে, অন্য কেউ জানে না। ওই সময় পাসওয়ার্ডটা আবার নিয়ে এক্সিস্টিং সবকিছু থাকবে, জাস্ট পাসওয়ার্ডটা নেয়ার পরে এই সেশনের আইডিটা আবার নতুন করে জেনারেট করে নেবে। এটা হচ্ছে সেশন সিকিউরিটির জন্য করা হয়। আর যখন প্রোডাকশনে যাবে, শুরুটা দেখেন কনফিগারেশনটা কি হবে। কনফিগারেশন হচ্ছে যখন আপনার ওয়েবসাইট প্রোডাকশন ভার্সনে আছে, ডিসপ্লে এরর, মানে এরর গুলো আপনি ইউজারকে দেখাবেন না, তাহলে সে বুঝতে পারবে যে এটা অ্যাপাচি সার্ভার না কি সার্ভার। উল্টাপাল্টা ইকুয়েশন দিয়ে যখন সার্ভারে ভুল পাবে, তখন তো এই ফিল্ড গুলো সব দেখা দিবে এইগুলো ভুল আছে আপনার, তখন সে বুঝে ফেলবে যে ডাটাবেজে এগুলো আছে, সমস্যা না। সবকিছু এরর পেজে কি সবগুলো দেখা না, এই জায়গায় এত নাম্বার লাইনে ভুল আপনার, তখন ফাইলের নামও পেয়ে যাবে সে, তাই না? এই জন্য এরর কোনোভাবেই ইউজারকে দেখানো যাবে না, ক্লায়েন্টকে দেখানো যাবে না, কি ওটা আপনার কাছেই থাকবে যখন প্রোডাকশন ভার্সন। কিন্তু আপনি যখন ডেভেলপ করতেছেন তখন তো আপনার দরকার ওটা, ওই সময় এই ডিসপ্লে এরর অন থাকবে। কিন্তু প্রোডাকশন ভার্সনে লগ এরর নামে একটা জিনিস আছে, এটা হচ্ছে অন থাকবে। লগ এরর মানে হচ্ছে আপনার যত এরর হবে ওগুলো একটা ফাইল থাকবে, ওই ফাইলের মধ্যে গিয়ে অ্যাপেন্ড হবে, যোগ হবে। ওই ফাইলটা শুধু আপনিই দেখবেন, ওই ফাইলটা বাইরে থেকে অ্যাক্সেস হবে না, ওখানে জমা হবে। হ্যাঁ, ওই ফাইলটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এরর কি হয়েছিল। প্রোডাকশনে থাকলে মাঝে মাঝে সমস্যা করে না ওয়েবসাইট, তো ওই কি এরর হয়েছে ওটা বুঝবে কেমনে তখন। ওই সময় ওই লগ এরর নামে একটা জিনিস আছে, ওটা অন করে রাখা, ওখান থেকে দেখতে হয়। এরর রিপোর্টিং এখানে সবই থাকবে এরর, ঠিক আছে? এটা হচ্ছে ডেভেলপমেন্ট সিস্টেমে সব এরর গুলো দেখাবে। এরর একদিন দেখালাম না যে কি কি এরর হয়, এরর রিপোর্টিং ইয়াতে আছে। এরর রিপোর্টিং ই অল এক্সেপ্ট, এটা দিয়ে কি বোঝায়? এন্ড এরপর নট দিয়া ই ডেপ্রিকেটেড, মানে যেই ইয়াগুলো ডেপ্রিকেটেড হবে ওগুলা আসবে না। তারপরে কি ই স্ট্রিক্ট, ই স্ট্রিক্ট গুলা দেখাবে না। এরপর ইউজিং আ এজিআই বাইনারি, এটা দরকার নেই এরকম, যে সিজিআই ফোর্স রিডাইরেক্ট, এই বিষয়গুলো দেখেন আপনারা, ঠিক আছে? পিএইচপি বিল্ট ইন সেফগার্ডস এগেইনস্ট কমন অ্যাটাক স্কিম ইউজিং ইন্টারপ্রেটারের মাধ্যমে যে ইয়াগুলো হতে পারে, অ্যাটাকগুলো হতে পারে, ওটার কিছু সিকিউরিটি দেয়া আছে। অ্যাক্সেসিং প্রাইভেট ডকুমেন্ট, মানে প্রাইভেট ডকুমেন্ট অনেক সময় হয় কি, আপনার সার্ভার সম্পর্কে যাদের ধারণা আছে, একই সার্ভারে, যেমন এখানেই দেখায়, এটা দেখলেই বুঝবেন, আমাদের সি ড্রাইভে জ্যাম্প আছে, তাই না? এটা হচ্ছে আমার ধরেন মেইন সার্ভার, মেইন সার্ভারে htdocs, এখানে কতগুলো আছে না, এই ডেট দিয়ে আছে, প্রত্যেকটা ফাইল এবং প্রত্যেকটা এক একটা ফাইলটা এক একটা ওয়েবসাইট, এরকম না? আমি আপনাকে শুধু জেন্ডার অ্যাক্সেস দিলাম যে আপনি এখানে আসতে পারবেন, তো ফাইল সিস্টেমে এরকম করা যায় না যে ডাবল স্ল্যাশ দিয়ে তারপরে যদি ফাইল লিখি টেস্ট, ওই ডিরেক্টরি রিডাইরেক্ট আছে, যেটা আমরা যে সিএসএস লেখার সময় যেই ফাইলে আছেন ওই আগের ফাইলে ঢোকার জন্য কি করেন, দুইটা ইয়া ডট দিয়ে তারপর ব্যাকে আসেন না? আপনার ইয়াতে কি যেন বলে, যখন শেয়ার হোস্টিং হয় তখন আপনাকে দিবে তো একটা ফাইলের অ্যাক্সেস, এর মধ্যে যে কোনো একটা আপনার ধরেন লারাবেল আপনার আছে, সে করলো কি ইন্ডেক্স ফাইলে আইসা ডাবল দিয়ে ব্যাকে আসলো, ব্যাকে আসা এরপরে ইয়া করলো ডিরেক্টরি যে ইটারেটর আছে ওটা দিয়ে দেখলো আর কতগুলো ওয়েবসাইট এটার মধ্যে আছে, এরপর যে কোনো একটার মধ্যে সে ঢুকে যেতে পারবে না? ব্যাকে আসতে পারলেই তো হয়েছে, কাজ শেষ। না ওটাকে আসতে দেওয়া যাবে তাকে? একটা এইগুলো হোস্টিং সিকিউরিটির ইস্যু থাকে আর কি। ওই সময় এই যাতে সে রুট ফাইলের এগেইনস্ট, মানে আর ব্যাকে যাতে না আসতে পারে, পিছনে না আসতে পারে, ওই ফাংশনগুলো যাতে না আসতে পারে, ওই সময়ের জন্য কিছুই আছে সিজিআই ফোর্স রিডাইরেক্ট, তখন তাকে ফোর্স করে একদম রিডাইরেক্ট করে তাকে ইয়াতে নিয়ে যাবে, রুটে নিয়ে যাবে, যে এটা আপনার পারমিশন নাই, তো সাথে একটা মেসেজ দিয়ে দিল। ডক রুট নামে একটা জিনিস আছে,
ইউজারের ডিরেক্টরি। এখন ইউজারের ডিরেক্টরিটা এরকম হয়, ইউজার থাকে 5 রকমের। একজন ইউজার থাকে অ্যাডমিন, একজন ইউজার থাকে কন্ট্রিবিউটর, অথর, সাবস্ক্রাইবার। যে সাবস্ক্রাইবার তাকে কি অ্যাডমিনের ইয়াতে ঢুকতে দিবেন? তখন এই কাজগুলো ইউজার ডিরেক্টরিতে নরমালি হাইড রাখা হয়। যে আমি যদি ইউজার ডিরেক্টরিটা বুঝে ফেলি যে কোথায় আছে, ওই ডিরেক্টরির উপরে স্ল্যাশ বারে লিখে তারপরে ফাইলের নাম লিখলাম, চলে আসবে না? ওটা তো করা যাবে না। এরকম কিছু সিকিউরিটির ব্যাপার আছে, ওটা বন্ধ করে রাখতে হয়। enable force cj redirect, এটা enable করতে হয়। directory calling php, the configuration directive cj force redirect blocks the ability to call directly from a url। এটা ইউআরএল এর মাধ্যমে কোনো পাথ লেখা কোনো কেউ যদি কি করতে চায়, কোনো ডিরেক্টরির মধ্যে ঢুকতে চায়, ওটা দিবে না তাকে, ওরা বন্ধ করে দেয়া হয়। ঠিক আছে, এরপর পার্সার হলো পিএইচপির যে পার্সার আছে, অপশনাল প্লেস পিএইচপি পার্সার বাইনারি আউটসাইড অফ দা ওয়েব ট্রি। ওয়েব ট্রিটা হইছে কোনটা এটা তো জানেন না? ওয়েব ট্রিটা হইছে আমার এই লারাভেলের মধ্যে যতগুলো ফাইল আছে, কোন ফাইলের মধ্যে কোনটা আছে ট্রি আকারে প্রকাশ করে না? আপনাদের সিএসসি তে তো এটা দেখানো হয় যে অ্যাপ্লিকেশনের মধ্যে 10টা ফাইল আছে, ওই 10টা ফাইলের মধ্যে আবার একটা ফাইলের মধ্যে একটার মধ্যে সিএসএস আছে, সিএসএস ফোল্ডারের মধ্যে জেএস এর মধ্যে জেএস এর ফাইলগুলো আছে, ট্রি আকারে যেগুলো দেখায়, ওই ট্রির সিস্টেমটা যাতে বাইরে থেকে কাজ না করতে পারে। ঠিক আছে, এরপরে ইউজিং ইনস্টলড অ্যাপাচি মডিউল। অ্যাপাচি গুলা কিভাবে কাজ করে? অ্যাপাচি যারা সার্ভারে ইনস্টল করছেন, ওখানে এইচটি অ্যাক্সেস নামে একটা ফাইল আছে, তাই না? ঠিক আছে, ডট এইচটি অ্যাক্সেস, এই ডট দিয়ে কি বোঝায় বলেন তো? এটা জানেন? ফাইল হাইড করা। এই ফাইলটা নরমালি দেখা যাবে না, ইউজাররা দেখবে না। PHP in this configuration will inherit the permission structure of the Apache server common security। আচ্ছা, HT access ফাইলটা কি রকম হয় এটা আপনারা একটু দেখেন। এখানে আবার ইয়ে করতেছেন না, HT access और কি যেন অ্যাপাচি দেই না, এই সিস্টেমটা দেয়া আছে। আপনারা যখন এটা বলে ভার্চুয়াল হোস্ট যখন ক্রিয়েট করবেন, ওই সময় এই যে ডিরেক্টরি দেয়া আছে যে www এর মধ্যে এই www দেয়ার ওই কি যেন বলে, আমাদের এখানে কি jam2 দেখেন, jam2 না, ওইটা দেখাইছে। তারপরে কি htdocs না, এই ফাইল সিস্টেমটা দেয়া আছে যে ওইভাবে না গিয়ে এটা দেয়া হবে। তারপর htdocs এর মধ্যে এক্সাম্পল নামে যে ফাইলগুলো আছে ওইটা অ্যাক্সেস করবে। অ্যাপ টাইপ টেক্সট এক্সাম্পল কোনটা করবে, অ্যালাউ ওভাররাইট করতে দিবে না। এই জিনিসগুলা ডিরেক্টরি www এরপরে htdocs ওভাররাইট অল, লোকেশনটা কোথায় আছে, ঠিক আছে, হ্যাঁ রুট ফাইলে এরকম করে দেয়া যায়। এটার বলে এই যে রিরাইট রুল। ঠিক আছে, এই ইমেজগুলো থাকলে এরকম করে হয়ে আসবে। htdocs এর কিছু নিয়ম আছে, এটা আপনাদের ইয়েতে দরকার হয় না, কিন্তু জেনে রাখলেন যে এই কাজটা করে ইয়ে দেয়া। ওয়ার্ডপ্রেসে মনে থাকে। আর এখানে কি লারাভেলে তো আছে, তাই না? এই যে ht access দেখছেন, ht access নামে একটা ফাইল থাকে। এটা যদি আমরা ওপেন করি, সার্ভারের ব্যাপারগুলো তো ওই জন্য যারা একটু নতুন সার্ভার ব্যাপারে জানেন না তাদের একটু ইয়ে মনে হতে পারে যে ইফ মডিউল দিয়ে শুরু করলো শেষ করলো, মড রিরাইট ইফ মডিউল এগুলো অপশন দিয়ে মাল্টি ভিউজ, ঠিক আছে, কি থাকলো রিরাইট ইঞ্জিন অন থাকলো। এই কিছু সেটিংস এর ব্যাপার আছে, এগুলা নরমালি বাইরে থেকে দরকার হয় না। ঠিক আছে, প্রথমে আমরা যখন ওয়েবসাইটে যাই
কোন ফাইলে গেলে কি এই ইনডেক্স পিএইচপি ফাইল কখনো বলে দিতে হয় ডট ইনডেক্স পিএইচপি এই কাজটা কি দিয়ে করে এই কাজটা এই যে এখানে বলে দেয়া আছে এমনি এমনি এরকম হচ্ছে তা না ঠিক আছে এখানে বলে দেয়া আছে যে যখন ইনডেক্স পিএইচপি হবে তখন এটা লাগবে না এগুলো সবগুলো রুলস গুলো দেয়া থাকে htaccess এর মধ্যে ক্লিয়ার আমরা রান করলে তো পেজ হবে হুম আমরা রান করলে তো পেজ হ্যাঁ যাই হোক এই htaccess অ্যাক্সেস ফাইলটা এরকম থাকে ডু নট গ্রান্ট দা ওয়েব সার্ভার ইউজার রুট পারমিশন ঠিক আছে এই সুডোর ব্যাপারগুলো জানেন চেঞ্জ রুট সুডো তারপরে আর কি কি আছে লিনাক্স কমান্ডে আছে না এর হচ্ছে সিএমডি নরমালি সার্ভারগুলা ইয়া থাকে তো কি বলে লিনাক্স এর থাকে তো এখানে এই একটা কৌতুক বলা হয় যে আমি যদি কোনো মেয়েকে প্রপোজ করি আই লাভ ইউ বলার সাথে সাথে কি সে না করার তার সুযোগ আছে কিন্তু আমি যদি সুডো বলে তারপরে প্রপোজ করি সে ঐশ্বরিয়া রায় হলেও তার না করার সুযোগ নাই ঠিক আছে এটা হচ্ছে চরম পাওয়ার আর কি ইয়ার লিনাক্স এর কমান্ডিং এর এটা হচ্ছে হ্যাঁ বুঝছেন এটা এই কৌতুক হ্যাঁ এখানে যখন নরমালি ইয়া লিখবেন পারমিশন না থাকলে ওই আপনাকে ওই কাজ করতে দিবে না দেখবে যে পারমিশন আছে কিনা আপনার যখনই সুডো লিখবেন তখন পারমিশন ব্রেক ট্রেক করে যেভাবে ইচ্ছা কাজ করবেই ঠিক আছে ভাইরাস এর হলো সব বাদ হয়ে যাক তাও আর ব্যাপার না ওটা করবেই কাজ ঠিক আছে এটা সুডোর কাজ এই জন্য এই সুডোগুলো বন্ধ করে দিতে হয় যাতে এটা বাইরে থেকে মানুষ কমান্ডটা কোনোভাবে না লিখতে পারে কমান্ড লেখাটা ইজি না কি সাইন দিয়ে লিখতে হয় কমান্ড এই সাইন দিয়ে যে আর লিখবে মাঝখানে ওটা কমান্ড সিএমডি এর মধ্যে যা হয় ওই কাজটা এখানে লিখলে হয়ে যাবে তখন সুডো যদি এইভাবে অ্যাক্সেস করা যায় বাইরে থেকে পিএইচপি কোডের মধ্যে বা ইয়াতে বিরাট ঝামেলা না এইগুলা বন্ধ করে দিতে হয় সুডোটা বন্ধ করে দিতে হবে চেঞ্জ রুট হয়েছে যে এখন সে রুট আছে লারাবেল ঠিক আছে এই ফোল্ডারটা আছে এখন লারাবেল আমি করে দিলাম যে এই রুট ইয়াতে আসবে htdocs পর্যন্ত আসবে আমি ওই পর্যন্ত দেখব তাহলে সবগুলো পেয়ে গেল না এই চেঞ্জ রুটের পারমিশনটা তাকে দেয়া যাবে না ইউজারকে যে এটা যাতে সে চেঞ্জ না করতে পারে এরপরে ওপেন বেস ডিরেক্টরি মানে বেস ডিরেক্টরি কোনটা আছে এটা ওই পিএইচপি আইএনআই এর সেটিংস এগুলা ওখানে এইগুলা বন্ধ করা যায় আর কি কন্ট্রোল ডিরেক্টরি ইউজ আর কি কে কোন ডিরেক্টরিটা ইউজ করবে ওইটা ফাইল সিস্টেম সিকিউরিটি অনলি অ্যালাউ লিমিটেড পারমিশন টু দ্য অ্যাপাচি ওয়েব ইউজার বাইনারি আচ্ছা এরর হ্যান্ডলিংটা উপরেই দেখানো হয়েছে সেশন সিকিউরিটিরা সেশন হাইজ্যাকিং ওই আমার সেশনটা আপনি কপি করে নিয়ে গেলেন ফাইল থেকে ইয়া করে নিয়ে গেলেন ওটা যাতে হাইজ্যাক না করা যায় ডেসক্রিপশন সেশন হাইজ্যাকিং occurs when the session id is stolen সেশনের আইডিটা দেখছেন না আপনারা দেখানো হয়েছে সেশন আইডি পিএইচপি এর সেশন আইডি সেশন আইডি একবার জেনারেট হলে যেই ইউজার লগইন করবে তার সেশন আইডি সব সময় একই থাকে চেঞ্জ হয় না যতবার সেশন ইয়া হোক ওই আইডিটা চেঞ্জ হয় না এখানে দেখেন সেশন আইডি গেট এন্ড সেট দ্য কারেন্ট সেশন আইডি কি ব্যাপার এখানে বিস্তারিত দেয় নেই সেশন এ স্টার্ট করার পরে আইডিটা জেনারেট হয় ঠিক আছে can be used to retrieve the current name session id string suitable for adding url সেশন হ্যান্ডলিং এর মধ্যে বলতেছে আছে এইগুলা তো আপনারা দেখছেন সেশনের মধ্যে তাই না সেশন অ্যাবর্টটা কি জিনিস ক্যাশ এক্সপায়ার যে ইয়াগুলো আছে এখানে যাই হ্যাশিং এর রিভার্স কি আছে আইডিটা কি 25
হ্যাশিং এর রিভার্স বলতে মানে আমরা যখন ইনসার্ট করলাম পাসওয়ার্ডটা এমডি5 তে দিতে হবে। এমডি5 তো ভয়ঙ্কর জিনিস, এমডি5 করা যাবে না বলছি না, হ্যাঁ আপনি আসেন না ওই দিন ধরা পড়ে গেছেন দেখছেন। ইকো এমডি5 তারপরে যদি আমি কোনো কিছু দিলাম দেখেন কি আসে, এমডি5 ভয়ানক জিনিস, এটা সিকিউরিটির পার্টের মধ্যে যদিও পড়ে, এই জন্যই দেখালাম, নইলে দেখানোর কথা না। লোকাল হোস্ট জেন পিএসপি কি আসে দেখেন, লাস্টে 46 না, রিফ্রেশ দিচ্ছি, চেঞ্জ হচ্ছে? এটা কখনো চেঞ্জ হয় না, যেই স্ট্রিং থাকবে ওই স্ট্রিং এর জন্য ফিক্সড এমডি5। এটা কোনোভাবেই করা যাবে না, এটা করতে হবে পাসওয়ার্ড হ্যাশ দিয়ে। এখন যেটা আছে এই ফাংশনটা দিয়ে করতে হবে, ঠিকই আছে। এটাকে আপনি আর করতে পারবেন না। ও পাসওয়ার্ড হ্যাশ, আচ্ছা মূলত পাসওয়ার্ড হ্যাশটা কাজ করে কি দিয়ে বলেন তো? ব্যাকএন্ডে পড়েন না এগুলা? ক্রিপ্ট ব্যাকএন্ডে থাকে, এটা কি ক্রিপ্ট নো সল্ট। আচ্ছা তারপর রেজাল্টটা দেখাইছে, এই নিচে দেখেন এনবি আছে, চেঞ্জ হচ্ছে প্রতিবার, ক্লিয়ার? এই কারণে এটা কখনোই সেম হবে না। ক্রিপ্ট দিয়ে যখন করবেন পাসওয়ার্ড হ্যাশ, এটা কখনো পিএসপি কিভাবে যে এটা যে আমি স্ট্রিং এর জন্য এক্সিকিউট কিভাবে সেটা করেছি, এটা ওদের নিজস্ব অ্যালগরিদম দিয়ে সিকিউরিটির জন্য রাখছে। আমি এই জন্য প্রথমবার রাখলাম একটা ক্রিপ্ট ভ্যালু রাখলাম, পরে আমি এটা পাসওয়ার্ড দিয়ে আবার যখন লগইন করব দেখেন প্রতিবার ভিন্ন না, এটার জন্য শুনেন আপনি নিজে কিছুই করতে পারবেন না এখানে। এখানে তখন কাজ করতে হবে পাসওয়ার্ড ভেরিফাই দিয়ে, এটা কোনোটা দিয়ে মিলানোর কোনো সুযোগ নেই, ডিক্রিপ্ট করার কোনো সুযোগ নেই। আপনি এইভাবে যেই পাসওয়ার্ডটা করবেন, দেখেন এখানে যেটা বানাইছি না, এটা আমি ম্যাচ করাবো, এর মধ্যে আছে তাই না, এইভাবে থাকে না ডাটাবেজে আপনার পাসওয়ার্ডটা থাকবে তো এরকম, এইভাবে থাকবে। তখন আপনি কি করবেন, পাসওয়ার্ড ভেরিফাই নামে একটা এটা দিয়া পাসওয়ার্ড ভেরিফাই, এটাই তো ছিল তাই না, এটার এগেইনস্ট এই পাসওয়ার্ডটা না, পাসওয়ার্ড হইছে এটা, হ্যাশ হইছে এটা, হইছে হ্যাশ, এটা হ্যাশ দেই, তাই তো? পাসওয়ার্ড ভ্যালিড, ভ্যালিড, এবার কি চেঞ্জ হচ্ছে আর? ক্লিয়ার? কিন্তু আপনি মিলাতে পারবেন না এরকম, যতবার রিফ্রেশ দিচ্ছি আসতেছে না, কোন একটা ক্যারেক্টার বাড়াই দিলাম, এখন দেখেন ক্লিয়ার? এই দুটো ফাংশন ইউজ করতে হয় সিকিউরিটির জন্য, এই দুটো গুরুত্বপূর্ণ। আচ্ছা যাই হোক, এইটা গেল। সেশনটা গেল, সেশনের এই জন্য সেশনের আইডি সবসময় সেম থাকে, সেশন একবার ক্রিয়েট করলে স্টার্ট করলে তারপরে সেশন আইডি অলওয়েজ সেম হয়। যেমন এখানে কাজটা করি, MD5 দিয়ে বানাইলো, আচ্ছা MD5 দিয়ে
টেস্টে এটা যেই ইয়াটা হবে ওটা সেশনের মধ্যে আসবে, তাই না? সেশন এরপরে করলো সেশন স্টার্ট, বারডাম সেশন আইডি ইকুয়াল আইডি, ঠিক আছে, অলওয়েজ ফলস কেন, কারণ সেশনের ওই ইয়ার পরে আইডিটা বানানো হয়েছে, এখানে ট্রু হবে, তাই না? এখানে আমাদের ওইটা দরকার নেই। এখন দেখি ক্লিয়ার। ইকো সেশন আইডি না, এরকম না? মিলে আছে দেখেন তো দুইটা, এই আইডিটা সেশন আইডি আমি ইয়া করলাম, জাস্ট কোনো কিছু লিখি নাই। আচ্ছা মাঝখানে একটা ইয়া করি, এইটারে কি ব্যাপার হয় না কেন? এটা না ভাগ চলে গেছে, মনে আছে? বার ডাউনটা কালা আর আসছে। কাহিনী। তাহলে দেখেন প্রথম এই লাস্টের F6 না, অলওয়েজ সেম থাকবে না? যতবার রিফ্রেশ দিচ্ছি সেম কি না? এটা হলে ক্ষতিকর না? এই আইডিটা আমি কপি করে নিয়ে গেলাম, নিয়ে তারপর ইউজ করতে পারবো না অন্য জায়গায়। এটা যখনই ক্রিটিক্যাল কোনো অপারেশন হবে তখন তাদের দ্বিতীয়বার লগইন করা অথবা তার পাসওয়ার্ড নিয়ে এই আইডিটাকে একটা কাজ করতে হবে। জাস্ট সেশনের ব্যাপারে একটা জিনিস মনে রাখলেই হবে, সেটা হচ্ছে সেশন রিজেনারেট আইডি। একটা ফাংশন সেশন রিজেনারেট, এই আইডিটা মুখস্থ করে রাখা লাগবে যে সেশন সিকিউরিটির সাথে জড়িত কি জিনিস, কোনটা দিয়ে আমি ইয়া করব, হ্যাঁ সেশনের সিকিউরিটি আমি নিশ্চিত করব। বারবার চেঞ্জ হবে। হ্যাঁ এটা যতবার ইয়ে হবে তখন নতুন মেশিনে গেলে আইপি পাইলেই তখন আইডিটা রিজেনারেট করব, তখন রিজেনারেট করার পর তার একটা ম্যাচিং করব, দেখব যে না এখান থেকে যেটা কপি করে নিয়ে আসলে ওটার সাথে এটা ম্যাচ করতেছে না, তখন না আপনি আমাদের আসল ইউজার না, তাই না? সেশন স্টার্টে এরকম যাওয়ার পরে দেখেন সেশন আইডি এইভাবে ক্রিয়েট হবে, এরপরে সেশন রিজেনারেট আইডি, তাহলে এটা দিয়ে সেশনের সিকিউরিটিটা আপনি নিশ্চিত করতে পারবেন। গেল। আর হচ্ছে কি সেশন ফিক্স সেশন, আচ্ছা occurs when user gets fixed session ID, এটা দরকার নেই, এই একটাই ছিল মেইন, এটা এই যে সেশন রিজেনারেট আইডি ট্রু করে দিতে হবে, আর কোনো কাজ নেই। সেশন রিজেনারেট আইডি একটা গুণগা নেই, আর কোনো নাই কিছু, ঠিক আছে? এটা আপনারা একবার পড়েন। আরেকটা হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং, আপনার ইয়ার বদলে স্ক্রিপ্ট ডাটা ইউজার নেমের জায়গায় কি করলো, মানে যখন ফর্ম দিলেন ওই ফর্মের মধ্যে ক্লায়েন্ট কি বানাইলো, একদম স্ক্রিপ্ট লিখে দিল, পিএইচপি কোড লিখে দিল, কিংবা জাভা স্ক্রিপ্টের কোড দিতে পারে না, কোড লিখে দিয়ে দেখেন কি করছে, এলার ডকুমেন্ট কুকি, কুকিজ আমাদের কোনটার মধ্যে কি আছে, এটার মধ্যে কুকি সেট করা আছে? নরমালি ব্রাউজারে কি হয়, কনসোলের মধ্যে পিএইচপি স্ক্রিপ্ট কোড লেখা যায় না, ডকুমেন্ট ডট কি লিখছে এখানে, কুকি, ডকুমেন্ট ডট দেখছেন, পাইছে না? কিছু তো আছে কুকির মধ্যে। এরকম কোন ওয়েবসাইটে যখন ঢুকবেন যদি ইয়ে থাকে, তাকে অ্যালার্টের মাধ্যমে সবকিছু দিয়ে দিবে এরকম কুকিজ করে।
দেখি তো অ্যালার্ট ডকুমেন্ট ডট আব্দুল আলম স্টুডেন্ট ছিল নাকি আব্দুল আলম না আছে না আব্দুল আলম নামে স্টুডেন্ট আছে নাকি আছে কিন্তু আসে না। স্যার আছে না আচ্ছা তাহলে কি ইউজার কি করলো তার ইনপুটের বক্সে কি করলো স্ক্রিপ্ট লিখে এটা দিয়ে দিল তখন সেশনের মধ্যে যা আছে সব সে পেয়ে যাবে না এখানে অ্যালার্ট করে তাহলে কি তাকে স্ক্রিপ্ট লিখতে দেওয়ার সুযোগ আছে না এটা হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং এর মধ্যে ঠিক আছে যখন কোনো স্ক্রিপ্ট লিখবো ওটা আমি লিখতে দিব না তাকে ওটা কিভাবে প্রিভেন্ট করব ওইটা আর কি ইনসারশন কুড বি পার্মানেন্ট via link javascript is particularly dangerous because of its ability to জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করা যায় রিডাইরেক্ট করা যায় ইউজারকে মডিফাই পেজ মডিফাই করা যায় রিড আউট কুকি রিড করা যায় দেখলাম না কুকির মধ্যে যা আছে সব পেয়ে যাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে এইজন্য জাভাস্ক্রিপ্টের কোড কোনোভাবেই যাতে ইউজার না দিতে পারে ঠিক আছে কাউন্টার মেজার এটা কিভাবে ইয়া করবেন HTML স্পেশাল ক্যারেক্টার যখনই ইউজার কুকিটা দেখলাম আমরা এক একটা ওয়েবসাইটে গেলে এক একটা টেক্সট জমা হলো আমরা যে কুকিটা দেখলাম কি আমাদের ইয়া থেকে প্রত্যেকটা ওয়েবসাইটে নিজস্ব কিছু কুকিজ থাকে আর কি লগইন করলাম না এটা হচ্ছে লোকাল হোস্টের ইয়েটা জাস্ট আমরা টেস্ট করলাম যে কি থাকে আর কি এরকম এক একটা ওয়েবসাইটের এক এক রকম থাকে কুকিজের এটার মধ্যে মূলত সব পেয়ে যাচ্ছে এখন স্ক্রিপ্ট ওটা কনসার্ন হচ্ছে যাতে সে স্ক্রিপ্ট লিখতে না পারে যেই ইনপুট সে দিবে সেটা কি করবে তো হ্যাঁ দিবে কিনা তাই যিনি ফোন দিয়েছে উনি জ্ঞান পরীক্ষা দিবে না না এই আর কি ভিন্ন কোনো আছে আর কি আচ্ছা HTML স্পেশাল ক্যারেক্টার যদি এইভাবে দেন এই ফাংশনটা মূলত কি করে এই ফাংশনটার ব্যবহার জানেন তাই না আপনারা তারপরে একটু দেখাই স্ক্রিপ্ট এরকম স্ক্রিপ্ট লিখলাম তারপরে কি লিখবো অ্যালার্ট লিখলাম ডকুমেন্ট ডট কুকি এরকম লেখার পরে এটা ইউজার ইনপুট দিল তাই না আপনি কি করবেন ইকো কি করবেন HTML একসাথে না HTML এ তাহলে এবার কিভাবে দেখাবে দেখেন HTML special convert special character to HTML entities এটা করার কথা ছিল না ও এটা না দিলে তো হয় এটা তো না দিলে হওয়ার কথা এখন এইভাবে আছে তাই না এরকম হাইপার লিংক করে দিলাম তাহলে মেশিনের সমস্যা স্যান্ডবক্সে যাই আমাদের এটা আরেকটা ভরসা ক্লিয়ার ভাবলাম এরর কোথায় হলো আচ্ছা যাই হোক তাহলে এইভাবে দিলে আপনি স্ক্রিপ্ট লিখলাম
এটা এবার যাই, স্ক্রিপ্ট যখন লেখা সেরকম করে দিবে কাজ করবে, তাহলে আর অ্যালার্ট হবে। দেখেন কিভাবে আসছে। এই জন্য এই মানে যদি সে করে ক্রস সাইট স্ক্রিপ্টিং করতে চায়, এইভাবে যদি আপনি ডাটাবেজে ডাটা নিচ্ছেন বা শো করতেছেন, শো করার সময় তাহলে আর কি ঝামেলা করতে পারবে না। ডাজ নট এসকেপ সিঙ্গেল কোড, এটাতে সিঙ্গেল কোড করতে পারবে না। ওই ক্ষেত্রে অপশনাল একটা প্যারামিটার দিয়ে দিতে হবে, এটা বলতেছে। ঠিক আছে, এরপরে HTML এন্টিটিস করা যাবে। স্ট্রিপ ট্যাগ, এটা জানেন কি করে? স্ট্রিপ ট্যাগ দিয়ে কি করে? আরে এরকম করলে হবে? এটা দেখতে হবে এখানে strip স্ট্রিপ ট্যাগস না। এখন ট্যাগগুলো দেখাচ্ছে, ওই ট্যাগগুলো যদি না থাকতো তাহলে কি হতো? একটা কন্ট্রোল দিলে কপি হচ্ছে না, কি ব্যাপার? এখানে যদি এবার দেখি, এবার এক্সিকিউশন হয়ে গেছে। আর যখন ওইভাবে দিচ্ছি তখন কি এক্সিকিউশন আর হয় না, দেখেন এরকম আসছে, তাই না? আর যদি এটা না থাকতো, শুধু টেক্সট যে যতগুলো আছে ওটা দেখাবে, যত ধরনের মানে ট্যাগ আছে সব রিমুভ করে দিবে। দারুণ একটা জিনিস না? কিন্তু আপনি চাচ্ছেন যে এ ট্যাগ গুলো থাকবে, বি ট্যাগ থাকবে, মানে বোল্ডের এই যে, তখন সেকেন্ড প্যারামিটারে ওগুলা বলে দিলেই হবে। এখানে যদি আমি চাই যে না এই স্ক্রিপ্ট ট্যাগটা থাকবে, তখন এখানে প্যারামিটার দিয়ে যত ইচ্ছা আপনি বলে দিতে পারবেন। এটা দেখেন। এরপরে হোয়াইট লিস্টিং ইফেক্টিভ, ব্ল্যাক লিস্টিং ইজ নট। একটা হচ্ছে কি, আপনি ডাটাবেজে এটার বলে যে প্রতিরোধ করার যে একটা ওয়ে আছে, বলে দিলেন যে এই 5 রকম ডাটা সে দিতে পারবে। এই যে এটা হলো কিছু জন বলে রেগুলার এক্সপ্রেশন। আপনি রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে বলে দিলেন যে এ থেকে জেড পর্যন্ত হবে, তারপরে 1 থেকে 10 পর্যন্ত, মানে 9 পর্যন্ত, 0 থেকে 9 নাম্বার হবে, অথবা এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের বড় হাতের এইগুলো হবে, ক্যারেক্টার হবে আর কি। ঠিক আছে, এর বাইরে অন্য কিছু হবে না। ব্ল্যাক লিস্ট যদি করতে চান, এটার বলে হোয়াইট লিস্টিং ইফেক্টিভ। হ্যাঁ, কি কি হইতে পারবে? আপনি যখন ব্ল্যাক লিস্ট করবেন যে হইতে পারবে না, লেস দ্যান হইতে পারবে না, গ্রেটার দ্যান হইতে পারবে না, এটার একটা লিমিটেশন আছে। সে এর বাইরেও কোনো কিছু বানায় তারপরে করে ফেললো। আপনি জানতেছেন না কত ভাবে হইতে পারে, জানার একটা সীমাবদ্ধতা হয়, কিন্তু কি কি দিতে পারবে ওর বাইরে, তো যেগুলো দিতে পারবে ওর বাইরে তো আর সে কোনো কিছু করতে পারবে না। ওটার বলে হোয়াইট লিস্ট। আর ব্ল্যাক লিস্ট হচ্ছে এইগুলা দিতে পারবে না, ওই এটা ইফেক্টিভ না ইয়ার ক্ষেত্রে, ক্রস সাইট স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে। আর একটা হচ্ছে ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি। এটা হচ্ছে এখানে দেখেন, নরমালি আমার ওয়েবসাইটে আছে কি আছে, লোকাল হোস্ট জেন পিএইচপি, কিনা এখানে থাকলো talhatraining.com। আপনার ওয়েবসাইট থেকে সেম ভাবে শুধু ফাইলের নাম এই প্রথমে talhatraining.com ওইটা লেখা, তারপরে এই আমার যেই ফাইলের মাধ্যমে যেখানে সাবমিট হবে ওই জায়গা দিয়ে সাবমিট করলেন, এরকম করা যায় না? যারা ফর্ম সাবমিটের ক্ষেত্রে, ইউজার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ধরেন talhatraining.com এর register.php এই ফাইলের মাধ্যমে ইউজারটা এই ডাটাবেজে ডাটা যাবে সবকিছু ম্যাচ করানোর পরে। আপনার ওয়েবসাইটে গিয়ে আপনি ফর্মের একটা অ্যাকশন থাকে না, অ্যাকশনের মধ্যে লিখে দিলেন talhatraining.com register.php, তাহলে আইসা সাবমিট হয়ে যাবে না? মানে আমি যেটা ফর্মে রেজিস্ট্রেশন করব সেটা ওই talhatraining.com। হ্যাঁ, অ্যাকশনের মধ্যে আগে আপনারা কি লিখতেন, আপনার ওয়েবসাইটের ইউআরএল দেন না অ্যাকশনের মধ্যে, কিন্তু ওখানে একদম talhatraining.com লিখে দিলেন,
সম্ভব না? আপনি যতবার আপনার ওয়েবসাইট থেকে ইউজার রেজিস্ট্রেশন হবে ওলা tawatraining.com এর ইয়াতে ইউজার রেজিস্ট্রেশন হয়ে যাবে। অ্যাকশন ফাইলটা সেম হয় তো? হ্যাঁ সেম তো হয় যে আপনি যখনই কোন রেজিস্ট্রেশন পেজে যাবেন অ্যাকশনটা দেখা যায় না, লোক অ্যাকশনটা দেখা যায় না অ্যাকশন তো দেখা ফর্মের মধ্যে এই করলে কি কি যেন বলে ওটারে সোর্স ফাইলের মধ্যে দেখা যায়। হ্যাঁ যে এটা আপনার ওয়েবসাইটের মাধ্যমে ডাটা সাবমিট করবে সে সোর্স ফাইল দেখতে জানে না। আচ্ছা যাই হোক অ্যাকশনের মধ্যে এটা করে দেওয়া সম্ভব। ওই ক্ষেত্রে ওটা এই যে দেখেন এখানে বলা আছে নেম মাই ফর্ম, এই ক্ষেত্রে কি করবেন কাউন্টার অ্যাটাক হলো ইউনিক ফর্ম টোকেন হিডেন ইনপুট ফাইল। যখনই কোনো ফর্ম ইউজার কি করবে ওপেন করবে সাথে সাথে আপনার ডাটাবেজের বা কোথাও আপনার মেশিনের কোথাও একটা হিডেন টোকেন জেনারেট হবে। যখন সাবমিট দিবে সাবমিট হওয়ার সময় ওই টোকেনটা আর এই টোকেনটা ম্যাচ করে তারপরে সাবমিট হবে। তখন কি আর সম্ভব? আপনার ওয়েবসাইটে একটা যখনই ইউজার কি করবে register.php তে ক্লিক করবে সাথে সাথে ব্যাকএন্ডে একটা হিডেন ফাইল ক্রিয়েট হবে টোকেনের। যখন সে সাবমিটে ক্রিয়েট করবে তো ক্লিক করলে ওই ব্যাকএন্ডের ওইটার সাথে এটা ম্যাচ করাবে। ম্যাচ করালে যদি ম্যাচ না করে তাহলে তাকে দিবে না। ম্যাচ তো হওয়ার পসিবিলিটি থাকে না ওরকম। আপনি ওইভাবে বানাইবেন স্ক্রিপ্ট দিয়ে বানাইলেন কোনোভাবে এটা দুইবার জেনারেট হবে না, তাই না? ওইটা কাজ হয়েছে আপনার লারাভেল এটাকে কি বলে সিএসআরএফ টোকেন। সিএসআরএফ টোকেনটা তাহলে কি জন্য হয়? ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি। আপনার অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে কোনো ডাটা তাহলে সে ইনসার্ট করতে পারলো না। ক্লিয়ার? আর কি আছে? এসকিউএল ইনজেকশনটা দেখানো হয়েছে যে কিভাবে করে এটা প্রতিরোধ করবেন কিভাবে ওটা দেখানো হয় নাই। কি যদি এরকম করে যে দেখেন সিলেক্ট অল ফ্রম ইউজার্স হোয়ার ইউজার নেম ইউজার, ঠিক আছে, এন্ড পাসওয়ার্ড দিলেন। এরপরে কি করলো ইউজার এন্ড পাসওয়ার্ড কন্টেইনস দ্য ভ্যালু এরকম করে অর দিয়ে তারপর কি 1 = 1 অলওয়েজ এটা না ট্রু, তাহলে সব ডাটা সে পেয়ে যাবে। এইটা রিমুভ করার জন্য কাউন্টার মেজার্স ইউজ প্রিপেয়ার্ড স্টেটমেন্ট। আপনাদের আগেও বলা হয়েছে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট দিয়ে কি করে, ঠিক আছে? মাইএসকিউএল দেওয়া হয় মাইএসকিউএল আই পিডিএ তো আছে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট আছে। ইউজ ডাটাবেস স্পেসিফিক ইন এসকেপিং ফাংশন, যখনই কোনো এই জাতীয় কোনো কিছু দেয় তখন ডাটাবেজের নিজস্ব কিছু স্টাইল আছে। মাইএসকিউএল এর জন্য মাইএসকিউএল আই রিয়েল এসকেপ স্ট্রিং এটা দিলেও এটা প্রতিরোধ করা সম্ভব। অ্যাড স্ল্যাশ দেওয়া করা যাবে না, অ্যাড স্ল্যাশ এটা সাপোর্ট না, সাফিসিয়েন্ট অ্যাপ্রোচ না, ঠিক আছে? এটার জন্য একটাই মাইএসকিউএল আই রিয়েল এসকেপ স্ট্রিং। এটা কি মাইএসকিউএল আই তে সাপোর্ট করে নাকি? হ্যাঁ মাইএসকিউএল আই এর জন্য, আর ওটার জন্য রিয়েল এসকেপ স্ট্রিং অতটুকু আর কি। হ্যাঁ পিডিও বা অন্য কোনো কিছুর জন্য, ঠিক আছে? রিমোট কোড ইনজেকশন এটা নাই আপনাদের ইয়াতে, জেন্ডার সিলেবাসে নাই। কি কি আছে দেখেন তো, ক্রস সাইট স্ক্রিপ্টিং এসকিউএল ইনজেকশন ও আছে না? রিমোট কোড থাকলে রিমোট কোডের জন্য বেশি না আর সর্বোচ্চ 5 মিনিট। এই যে ই ভ্যাল নামে আছে এক্সিকিউশন, এগুলো হচ্ছে টার্মিনালের কোড, মানে সিএমডির কোড এগুলোর মাধ্যমে রান হয়। ই ভ্যাল দিয়ে এক্সিক দিয়ে সিস্টেম দিয়ে শেল এক্সিকিউশন এইটার মাধ্যমে যেগুলো হয় এটা খুব পাওয়ারফুল না? এই ফাংশনের মধ্যে যেটা লিখবেন এটা মূলত এই টার্মিনালে যেভাবে কাজ করে সিএমডি তে যেভাবে কাজ করে ওই সেম কাজ। এই জন্য এইটা ফাংশনগুলো বন্ধ করে রাখতে হবে, আর কিছুই না। আরেকটা জিনিস হচ্ছে অ্যালো ইউআরএল ইনক্লুড অফ, এটা করতে হবে কাউন্টার মেজার, ঠিক আছে? কোন সে নতুন করে ইউআরএল দিয়ে যাতে এটা না করতে পারে। চেক ডাটা এগেইনস্ট হোয়াইট লিস্ট, ওই হোয়াইট লিস্টের ইয়াতে আছে রিমুভ পাথ
ইউজিং বেজ নেমের মাধ্যমে পাথ ইয়ে করতে হবে। আর একটা সেট ইউআরএল ইনক্লুড সেট অ্যালো ইউআরএল ইনক্লুড অফ করে দিতে হবে পেজ প্যানেতে, এই একটাই কাজ। আর এই যে ফাংশনগুলো বন্ধ করা, কাউন্টার মেজার, ঠিক আছে, এসকেপ, আর কি আছে, এই ইমেল ইনজেকশন মনে হয় নাই, ইমেল ইনজেকশন আছে, এসএমটিপি, আচ্ছা ডু নট রিমুভ ওপেন রিলাইজ ওপেন দা এসএমটিপি পোর্ট, এটা দরকার হয় না, ঠিক আছে। এটা নিয়ে মূল জিনিস হচ্ছে ওই তিনটাই। ইনপুট ফিল্টারিং এর জন্য কিছু দরকার আছে, এসকেপ আউটপুট, এই যে যখন আপনি কোনো ডাটা শো করে দেখাবেন তখন HTML স্পেশাল ক্যারেক্টার এটা দিয়ে শো করাবেন, যাতে সে কোনোভাবে ওই ডাটা দিয়ে রাখলেও যাতে ওইটা শো না হয়, স্ট্রিপ ট্যাগস দিয়ে শো করবেন, ঠিক আছে। আর কি আছে, পাসওয়ার্ড হ্যাশিং এপিআই, MD5 আর এই যে SHA-1, এটা দিয়ে করা যাবে না। MD5 32 ক্যারেক্টার হেক্সাডেসিমাল এটা, আর SHA-1 40 ক্যারেক্টারের হেক্সাডেসিমাল, ঠিক আছে। এটা করা যাবে না। এটার জন্য কি করতে হবে দেখেন, ডু নট ইউজ, হ্যাঁ না এটা কোনোভাবে করা যাবে না, ভয়ানক, হ্যাঁ দুটোই বাদ। পাসওয়ার্ড হ্যাশটা ইউজ করতে হবে, এটা ব্যাকএন্ডে কি ক্রিপ্ট থাকে, ঠিক আছে। পাসওয়ার্ড গেট ইনফো, যদি পাসওয়ার্ড সম্পর্কে কোনো তিনটা ফাংশন, ভেরিফাই ও নিডস রিহ্যাশ, যদি রিহ্যাশ করতে হয়। এরপরে কস্ট, ওইটা পাসওয়ার্ড হ্যাশের মধ্যে সব আছে। ফাইল আপলোডের মধ্যে, ফাইলের মাধ্যমে আপলোড যখন হয় ফাইল, তখন এটার মধ্যে থাকে আপলোড ফাইল, এটা হচ্ছে মুভ আপলোডেড ফাইল, ফাইল আপলোড করলে তখন তাকে নির্দিষ্ট কোনো পাতে নিয়ে যাওয়া, ঠিক আছে। ডাটা স্টোরেজ, এটা ডাটা স্টোরেজ কি আছে না, আর কিছু নেই। এই যে পাসওয়ার্ড হ্যাশিং আছে, পিএইচপি কনফিগারেশন প্রথমেই দেখানো হয়েছে, ফাইল আপলোড, এটা এনক্রিপশন হ্যাশিং, এই এটা দেখানো হয়েছে, এসকেপ আউটপুট দেখানো হয়েছে, ফিল্টার ইনপুট, ঠিক আছে। হ্যাঁ এপিআই কিছুই না, এপিআই হচ্ছে আপনার ওয়েবসাইটের ডাটাগুলা আপনি চাইলে নির্দিষ্ট ইউজারের ইনফরমেশন গুলো শুধু আমাকে দেখাবেন, আমাকে দিবেন, আপনার ইউজার যেটা আছে আমি দেখবো যে আপনার লিঙ্কুর নামে কোনো বা তালহা নামে কোনো ইউজার আপনার ওয়েবসাইটে আছে কিনা। কারণ আপনি যদি আপনার ডাটাবেজের অ্যাক্সেস আমাকে দেন, তাহলে ওখান থেকে কি আমি ডিলিট, আপডেট বা এই জাতীয় ডাটাবেজ ডিলিট করে ফেলতে পারবো না? ওটা কি আপনি দিবেন? আপনি চাইলেন আপনার ইউজারের শুধু ইউজার নেম আর পাসওয়ার্ড, মেইলটা দেখতে পারবে, পাসওয়ার্ডও দেখতে পারবে না। ওরকম নির্দিষ্ট ইনফরমেশন আমাকে যখন দিবেন, আমি এটার ভিত্তিতে থার্ড পার্টি, যেরকম ফেসবুকের এপিআই আমরা ইউজ করে লগইন করাই না, ওই ক্ষেত্রে ফেসবুক কি দেয়, শুধু তার ইউজার নেমটা দেয়, ইউজারের প্রোফাইলের পিকচার দেয়, পোস্ট কি দেখায়, এরকম এই বিষয়গুলো আছে যে ওই সময় নেমটি তো তাহলে তার পুরো টেবিল দেখা যাবে। হ্যাঁ আচ্ছা, মূল ইয়েটা হয়েছে